empowerment of a state depends largely on external sources of power before an elections and then starts taking decisions aimed at making its residence permanent. The situation becomes unstable, and in such a case, programs of reform such as the separation of judiciary, constitutional amendments, GOM ordinance, and human rights acts are often abandoned or undermined, and as a result, the situation becomes fragile. And despite all these activities, global geopolitics scenario, especially the Iran-US conflicts and the scarcity of oil, make the situation even more volatile. বর্তমানে বহু সংকটের মধ্যে যেটি সবথেকে মারাত্মক এবং ভয়াবহ রূপ নিতে পারে সেটি হচ্ছে খাদ্য সংকট, এবং সেটি আগামী 6 মাস 3 মাস কিংবা আরেকটু পরে যে একটা দুর্ভিক্ষের জন্ম দিতে পারে। তো সে টেলিভিশনে একটি রিপোর্ট করেছে, রিপোর্টটি হচ্ছে খাদ্য সংকটের মুখে বাংলাদেশ। গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিসের বার্ষিক প্রতিবেদন বলা হয়েছে বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে থাকা 10টি দেশের একটি হলো বাংলাদেশ। জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। এটি দেশের গবেষণার আওতাভুক্ত জনসংখ্যার প্রায় 17%। বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 এই 10টি দেশের মধ্যে কেন্দ্রীভূত। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশে প্রায় 1,56,00,000 মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল সংকটজনক পর্যায়ে 3-এ। এর পাশাপাশি প্রায় 40 লাখ মানুষ ছিল জরুরি পর্যায়ে 4-এর মতো চরম খাদ্য সংকটে। এই অবস্থায় তাদের নিয়মিত খাবার গ্রহণ ও পুষ্টি চাহিদা পূরণ কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু খাদ্য নয়, একটি মানবিক ও সামাজিক সংকটেরও ইঙ্গিত দেয়। চলতি বছরেও পরিস্থিতির বড় ধরনের উন্নতির সম্ভাবনা খুব কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে 2024 সালের তুলনায় 2025 সালে বাংলাদেশে উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা প্রায় 76 লাখ বা 32% কমেছে। এটি কিছুটা ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, কিন্তু একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, চরম আবহাওয়া এবং বৈশ্বিক অস্থিরতা এই অগ্রগতি ধরে রাখাকে কঠিন করে তুলছে। প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও সিরিয়ার কিছুটা উন্নতি দেখা গেলেও তা স্থায়ী নয়। বিশ্বব্যাপী খাদ্য সংকট এখনো উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিবেদনে জোরপূর্বক বাস্তুচ্যুতির সূচকে বাংলাদেশের অবস্থানকে উদ্বেগজনক বলা হয়েছে। বিশ্বের সর্বাধিক বাস্তুচ্যুত মানুষের তালিকায় বাংলাদেশ 3য় স্থানে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে মাঝারি মানের পুষ্টি সংকটের দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে আন্তর্জাতিক সহায়তা দ্রুত কমে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিশ্ব খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। এর ফলে কৃষি উৎপাদন, সার সরবরাহ এবং খাদ্য বাজারে চাপ বাড়ছে। হামলার আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি বলছে এরই মধ্যে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। হুমকিদাতাদের পেলে ব্যবস্থা নেওয়া হবে। হাকিম বাহির রিপোর্ট। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চিঠির বিষয়ে সত্যতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। তিনি জানান, তথ্যটি পাওয়ার পর থেকেই তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। হুমকিদাতাদের পেলে ব্যবস্থা নেবে পুলিশ। আমাদের সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। সুতরাং আমরা পেলে অবশ্যই ব্যবস্থা নেব। ইতিমধ্যে হুমকি পাওয়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরছে বলেও জানান এই পুলিশের কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটনে কাজ করছে, ঢাকা মেট্রোপলিটন নিয়েই আমরা ব্যবস্থা নেব। এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার হয়েছে কিনা জানতে সংসদ ভবনের প্রবেশ গেটগুলোতে গেলেও সেখানে তেমন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। দায়িত্বরত কর্মকর্তারা জানান, বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখনো নেই, তবে তাদেরই সতর্ক থাকতে বলা হয়েছে।
আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার আশঙ্কার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলছে যে ভালোভাবে ডিউটি করার জন্য। হাকিম মাহি, 21 টেলিভিশন। টালমাটাল পুরো সরকার, একের পর এক অস্থিরতায় বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত হিমশিম খাচ্ছেন। সবকিছু সামাল দিতে গিয়ে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সরকার। চারিদিকে শুধু পদত্যাগের খবর, প্রশাসনের ভেতরেও অস্থিরতার ছাপ স্পষ্ট। রাষ্ট্র পরিচালনার চাকা যেন ঠিকভাবে ঘুরছেই না। প্রতিদিন ঘটছে নতুন নতুন চমকপ্রদ ঘটনা, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত। এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধানে কত চাল, এবার হারে হারে টের পাচ্ছে সরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো, দেশের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র যেন এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। এক কথায় লেজে গোবরের অবস্থা। একের পর এক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সব সদস্যের একযোগে সরে দাঁড়ানো, এসব কোনো সাধারণ ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরা ধারাবাহিকভাবে পদত্যাগ করেছেন। এমনকি এক পর্যায়ে পুরো কমিটি ভেঙে দিতে হয়েছে। এতে শেষ নয়, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার বা পদত্যাগের খবরও নিয়মিত আসছে। সব মিলিয়ে চারিদিকে যেন পদত্যাগের এক অভূতপূর্ব হিড়িক চলছে, যা স্বাভাবিক প্রশাসনিক চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ধারাবাহিক পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বহির্বিশ্বে এটি একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, যেখানে স্থিতিশীলতার বদলে অস্থিরতার চিত্রই বেশি ফুটে উঠছে। তাদের অনেকেই কিন্তু ডক্টর ইউনূসের নিজস্ব লোক। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ইউনূসের লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকারের মূল শক্তির জায়গাটা কোথায়? একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায়, এ সরকারের মূল খুঁটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের সাথে যোগাযোগ। এটাই হচ্ছে এই সরকারের সব থেকে দুর্বলতম দিক, যেখানে এই সরকারটি হওয়া উচিত ছিল বহুদিন পরে একটি ইলেকশনের মাধ্যমে জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের ইচ্ছা পূরণ করার সরকার। সেটি তারা না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ররোচনায় এবং ভারতের তথাকথিত ডিপ যে এজেন্ট, তাদের প্রণোদনায় এটি এমন একটি সরকার তৈরি হয়েছে যাদের কথাবার্তা, আচার আচরণ পুরোপুরি এগেইনস্ট দ্য রুল অব ল, এগেইনস্ট ডেমোক্রেসি, এগেইনস্ট দ্য পপুলার উইল অফ জনগণ। এমন একটি অবস্থায় এটি বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে, বিশেষ করে যখন বিশ্ব পরিস্থিতি টালমাটাল, তেলের দাম বাড়ছে, বৈশ্বিক একটি ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তার উপরে বাংলাদেশের উপরে জিওপলিটিক্যাল একটা চাপ দিন দিন আরো বাড়বে। এমন একটি অবস্থায় যখন তারা সংস্কার না করে, আইনি শাসন প্রতিষ্ঠা না করে, বিচার বিভাগ পৃথকীকরণ না করে, মানবাধিকার কমিশন অ্যাক্টকে বাতিল করে দেয়, সংবিধানের যে সকল নিয়ম কারণ বা সংবিধানের যে সকল বিধিগুলো হিউম্যান রাইটস ভায়োলেট করে সেগুলোকে সঠিকভাবে অ্যামেন্ড না করে সেগুলো দিয়ে দেশ পরিচালনা করতে চায়, এবং তাদেরকে দেখলে মনে হয় হেসে খেলে তারা বাকি জীবনটা এই সরকারে পার করে দেবে। এরকম একটি অবস্থায় আমরা একটা ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাচ্ছি, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যেখানে বাংলাদেশ হরমুজ প্রণালীতে একদম অলিখিত ছাড় পেতে পারত, সেখানে আজকে বাংলাদেশের দুইটি শিপ সেখানে আটকে আছে, এবং তার মধ্যে একটি হচ্ছে তেল পরিবহনকারী। হরমুজ প্রণালীর বুকের ওপরে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য উত্তেজনা। চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি ঢেউ যেন কোনো গোপন বার্তা বহন করছে। সেই উত্তেজনার মাঝে থমকে গেছে বাংলাদেশের একটি জাহাজ। 37,000 টন পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল একটাই, বাংলাদেশ। সামনে ছিল উন্মুক্ত সমুদ্র, স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে সবকিছু থেমে গেছে। না কোনো ঝড়, না কোনো যান্ত্রিক ত্রুটি, বরং একটাই কারণ, অনুমতি নেই। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে, যেখানে সামান্য উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে, সেই জায়গাতে আটকে আছে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। ঘটনাটি যতটা সাধারণ মনে হতে পারে, বাস্তবে ততটাই জটিল। কারণ এই আটকে থাকা কেবল একটি জাহাজের গল্প নয়, এটি কূটনীতি, শক্তির রাজনীতি এবং বৈশ্বিক উত্তেজনার এক জটিল সমীকরণ। ঘটনার শুরুটা ছিল একদম স্বাভাবিক। জাহাজটি নির্ধারিত পথে এগোচ্ছিল। হরমুজ প্রণালী পার হওয়া ছিল শুধু সময়ের ব্যাপার, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। ইরানি নৌ কর্তৃপক্ষ থেকে অনুমতি মেলে না। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো কোনো রুটিন নিরাপত্তা যাচাই,
কিন্তু সময় গড়াতে থাকে, অনুমতি আর আসে না। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু প্রতিবারই ব্যর্থতা। অবশেষে জাহাজটি বাধ্য হয় থেমে যেতে। সেই থেমে যাওয়াটাই এখন এক অনিশ্চয়তার প্রতীক। এই ঘটনাটি যতটা প্রযুক্তিগত মনে হতে পারে, তার পেছনে লুকিয়ে আছে আরো গভীর এক বাস্তবতা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই রাজনৈতিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা, ইসরায়েলের সামরিক চাপ, আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব, সব মিলিয়ে হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ নয়, এটি এক ধরনের কৌশলগত নিয়ন্ত্রণের। বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের আমেরিকার কে তুষ্ট করার যে নীতি, যে নীতির কারণে তারা প্রকাশ্যে ইরানের সমালোচনা করেছিল। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে ইরানের যে মিসাইল এবং ড্রোন অ্যাটাক তার, কিন্তু আমেরিকা কিংবা ইসরায়েলের কোনো সমালোচনা তারা করেনি। তারপর থেকেই যেটি ইরান এবং বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল মুসলিম দেশ হওয়ার কারণে এবং একে অপরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং ইরান বাংলাদেশের ফরেন পলিসিতে ক্ষুব্ধ হয়, এবং তারই আজকের একটি ফলাফল হচ্ছে বাংলাদেশের শিপ সেখান থেকে চলাচল করতে পারছে না। দেখা যাচ্ছে ইউনূস সরকার যে শেষ চুক্তিটি করে গিয়েছিল তাদের ক্ষমতা ছাড়া দুদিন আগে, তার মধ্যে এমন সব ক্লজ আছে যেগুলোকে ভয়াবহ হিসেবে অনেকে আখ্যায়িত করছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ তেলের মতো কিছু যদি কোথাও কোনো জায়গা থেকে কিনতে চায় তাহলে আগে আমেরিকার কাছ থেকে লিখিত পারমিশন নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেষ সময় এরকম একটি চুক্তি করে গিয়েছে বাণিজ্যিক চুক্তি নামে, এবং এই সরকার সেটিকে মেনে নিয়েছে এবং সেটিকে মেনে নেওয়ার প্রমাণপত্র হিসেবে খলিলকে ফরেন মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমাদের ক্ষোভ হচ্ছে যে ভদ্রলোক এই চুক্তির সাথে ছিল তাকে পররাষ্ট্রমন্ত্রী কেন করা হলো? এটা অপ্রয়োজনীয়, এখনই তাকে বিদায় করা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক বললেন যে এই চুক্তি করার আগে নাকি বিএনপি জামাত ইসলামের সায় ছিল। তাহলে তাদেরকে পরিষ্কার করতে হবে তারা এটা চায় কিনা। আমরা মনে করি এখনো চুক্তি, এটা মূল্যায়ন করার সুযোগ আছে। আমাদের পার্লামেন্ট এবং জনগণকে সাথে নিয়ে এটাকে উন্মুক্ত করতে হবে এবং চুক্তি বাতিল করতে হবে। কারণ খেয়াল করবেন এই চুক্তি এতটা অসম যে আমাদেরকে প্রয়োজন না থাকলে আমাদেরকে যুদ্ধ বিমান কিনতে হবে, আমাদেরকে অতিরিক্ত দামে গম কিনতে হবে, আমাদের প্রয়োজন না থাকলেও আমেরিকার থেকে খাদ্য দ্রব্য আমদানি করতে হবে, আমাদের প্রয়োজন না থাকলে অতিরিক্ত দামে আমেরিকার কাছ থেকে জ্বালানি কিনতে হবে। এমনকি কম দামে অন্য পৃথিবীর দেশে জ্বালানি পেলেও সেটা কিনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হবে। তাহলে এইটা তো মোটেই জনস্বার্থ রক্ষা হবে না। এইটা বরঞ্চ মনে হবে, যেমন আপনি সম্প্রতিকালে দেখবেন আমাদের জ্বালানি সংকটে যখন বিদেশ থেকে আমরা জ্বালানি কিনতে চাইলাম তখন প্রথমে আমাদের দরখাস্ত পাঠাইতে আমেরিকার কাছে। তা আমি প্রশ্ন করতে চাই, আমরা কি আমেরিকার অঙ্গরাজ্য যে আমেরিকার কাছে আমাদের এই ধরনের চিঠি পাঠাইতে হলো? এটা তো শুধু একটি প্রকাশিত অংশ যেটার মাধ্যমে বর্তমান সরকারের অযোগ্যতা বা সরকার হিসেবেই তাকে আসলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এরকম বহু চুক্তি, বহু অলিখিত সমঝোতা এই বর্তমান সরকারের বাইরের শক্তিগুলোর সাথে আছে, তার মধ্যে ভারত এবং আমেরিকার বিভিন্ন এজেন্সির সাথে আছে। এবং এটা শুধু বাইরের শক্তির সাথে আছে তা না, তারা তাদের মনোনীত ব্যক্তিকে ওই সরকারের মধ্যে অ্যাপয়েন্ট করেছে যাতে এই সরকার পালন করতে বাধ্য থাকে। এবং হয়তো এই সংস্কার করতে না দেওয়া, সংস্কার করতে না চাওয়া এবং জনগণের পপুলার উইলের বিপক্ষে যাও, সেই সকল অলিখিত যে সমঝোতা তারই অংশ হিসেবে সরকার করছে। সুতরাং এটা বলাই যেতে পারে যে বর্তমানে বাংলাদেশ এমন একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই সংকটটি যত দিন যাবে তত আরো ঘনীভূত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তার মধ্যে আছে তেল সংকট, বিদ্যুতের স্বল্পতা, ইরানের এই যুদ্ধজাহাজ আটক, মানে আগামীতে খাদ্য সংকটও তৈরি হবে। এই সবকিছু মিলে দেশ জুড়ে এক ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হচ্ছে। রাজনৈতিক সংঘর্ষ, অর্থনৈতিক মন্দা, খাদ্য সংকটের মতো পরিস্থিতি আরো তীব্র হবে যে সেটা বোঝাই যাচ্ছে। এইসব ঘটনা এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই সরকারের কোনো অস্তিত্বই থাকবে না,
কিন্তু জনগণ টিকে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু তারপরও সরকার তার নিজেকে নিয়ে ব্যস্ত, তার ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যায় সেই চিন্তায় সে সর্বদা মশগুল। এই কারণে সে বিচার বিভাগে এখনো সে জাজ নিয়োগ করতে চায়, সেই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সে গুম কমিশনকে বাতিল করে, গুম কমিশন অ্যাক্টকে বাতিল করে দিয়েছে। সে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে কাজ করতে দেবে না, মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে বলেছে। এর ফলে সেখানকার সদস্যরা পদত্যাগ করছে। সবকিছু মিলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আইন শিখাচ্ছে সংসদ ভবনে। এরকম নানাবিধ জটিলতার মধ্যে দেশ আরো দিন দিন একটা ভয়াবহ অনিশ্চয়তার তলানিতে আটকে যাওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।